সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আব্দুল আউল ঠাকুর। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আলোচনার আগে চলুন দেখে এসে আজকের প্রকাশিত প্রধান প্রধান সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমেই জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। সবচেয়ে বড় জয়, নতুন ইতিহাস, ডারউইন টেস্ট, অর্থাৎ বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টেস্টে, সেই খবরটি শিরোনাম করেছে প্রধান। এরপর আরেকটি শিরোনাম, প্রধানমন্ত্রী দিল্লি সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা। জানাচ্ছি আবার দেশের শিরোনাম, জ্বালানি আইন শৃঙ্খলায় ম্লান ভালো উদ্যোগ, বিএনপি সরকারের 6 মাস, পরিবর্তনের বার্তা দিতে পেরেছেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়। সমকালের শিরোনাম, দিল্লির সঙ্গে দর কষাকষি, অনুকূল পরিবেশের জোর, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে। আরেকটি শিরোনাম, সংস্কারের নামে ওরা বড় বড় কথা বলছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জানাচ্ছে যুগান্তরের শিরোনাম, অবিস্মরণীয় অনন্য অর্জন, বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়। আরেকটি শিরোনাম, দেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, পাকুন্দের জোড়ো সভায় প্রধানমন্ত্রী। এবার আছি ইত্তেফাকের শিরোনাম, আছে অর্জন, বড় চ্যালেঞ্জ জ্বালানি অর্থনীতি, বিএনপি সরকারের 180 দিন। আরেকটি শিরোনাম, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী। যা আছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, জনমনে ফিরছে আস্থা বিশ্বাস, সরকারের 6 মাস। আরেকটি শিরোনাম, অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস। কালবেলা শিরোনাম, দুর্নীতির আগুনে পুড়ছে ফায়ার সার্ভিস, সর্বত্র নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিষ বাষ্প। আরেকটি শিরোনাম, চ্যালেঞ্জ রয়েছে তবে অর্জনে পাল্লা ভারী, বিএনপি সরকার 180 দিন। কালের কণ্ঠ, ডারউইনের টাইগারদের ইতিহাস। আরেকটি শিরোনাম, সংকট কাটাতে গ্যাস উত্তোলনে বড় পরিকল্পনা সরকারের। দেশ রূপান্তরের শিরোনাম, আশার মাঝেও শঙ্কার দোলাচল, 180 দিন উল্লেখযোগ্য কর্মসূচি, স্থিতিশীলতা ফেরাতে বহুমুখী প্রচেষ্টা। এবার জানছি ইনকিলাবের শিরোনাম, বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়, সেই ডারউইনের ইতিহাস গড়া প্রতিশোধ। অন্য আরেকটি শিরোনাম, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্তের শিরোনাম, বাংলাদেশের ঐতিহাসিক বিজয়, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে টেস্ট জয়, সেটার শিরোনাম। আরেকটি শিরোনাম, সাফল্য বাস্তবতা ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সরকারের 180 দিন। এবার জানাচ্ছে মানবজমিনের শিরোনাম, স্বৈরাচার সরকারের অপরিকল্পিত পদক্ষেপে বিদ্যুৎ জ্বালানির সমস্যা, সরবরাহ বাড়লেও ভোগান্তি কমেনি, গ্যাস সংকট। বণিক বার্তার শিরোনাম, তাপবিদ্যুৎ কেন্দ্র, আমদানির 75% কয়লা স্থানীয় উৎস থেকে মেটানোর পরিকল্পনা সরকারের। জানাচ্ছি ইংরেজি দ্য ডেইলি স্টার শিরোনাম, হিস্টোরিক অডাসিয়াস টাইগার্স ফার্স্ট টেস্ট ইন অস্ট্রেলিয়া। আরেকটি শিরোনাম, দ্য ড্রিফটেড টু দেয়ার ডেথস ওভার 11 days, 9 Bangladeshis feared death in Greece-bound boat tragedy. ডেইলি অবজারভারের শিরোনাম, ঢাকা ওয়ান্স conducive environment for Prime Minister's India visit. আরেকটি শিরোনাম, টাইগার্স মেক হিস্ট্রি ইন ডারউইন। এবং সবশেষ জানাচ্ছি নিউজের শিরোনাম, প্রমিসড গভর্নেন্স ওভারহল্ট ইয়েট টু স্টার্ট। আরেকটি শিরোনাম, ট্রান্সপোর্ট সেক্টর সিজ লিটল প্রোগ্রেস ইন 6 months. জনাব আব্দুল ঠাকুর, আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখলাম এবং সবগুলো পত্রিকায় আপনি জানেন যে আজকে বিএনপি সরকার যে গঠন করেছে 180 দিন, অর্থাৎ 6 মাস আজকে পূর্তি। এই 6 মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকেও কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করা হবে, অর্থাৎ সরকার যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, কোনগুলো বাস্তবায়িত হয়েছে, কোনগুলো বাস্তবায়িত হয়নি, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। কিন্তু পত্রিকাগুলো নানান ধরনের শিরোনাম করেছে, আপনি দেখতে পাবেন সাফল্য ব্যর্থতা সব কিছু মিলেই সেখানে আছে। আপনি কি মনে করেন এই 6 মাস পূর্তি উপলক্ষে আপনার মূল্যায়নটা যদি বলেন? ধন্যবাদ। আপনার সাথে যারা দেখছেন তাদের সকলকে অভিনন্দন। সরকারের 6 মাস বর্ষপূর্তি উপলক্ষে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ জিতেছে। এটা একটা সে টিমকে আমরা অভিনন্দন জানাই। দিনটি মিলে গেছে সরকারের সাফল্য এবং আমাদের অস্ট্রেলিয়ান টিম বাংলাদেশ টিমের সাফল্য। দুটো যদি সাফল্যের খাতা থেকে আমরা শুরু করি তাহলে একটা জিনিস আমাদেরকে আলোচনার জন্য আনতে হয়, সেটা হচ্ছে যে আসলে 6 মাস এক অর্থে যদি আমরা বলি যে এটা সময় যা বিবেচনার জন্য গ্রহণ করা যাবে কি যাবে না, এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে 6 মাস খুব একটা যেমন সময় নয়, আবার 6 মাস একটি কম সময়ও নয়।
একটি 5 বছর মেয়াদী সরকারের 6 মাস একটি সময় অতিক্রান্ত হয়েছে। এখন সমাজটাকে আমরা কিভাবে দেখছি, অর্থাৎ সমাজে দেশের চিত্রটা কি দাঁড়িয়েছে, এটাকে আমরা যদি প্রথমে দেখতে চাই তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই সমাজের যে সরকারটি ক্ষমতায় এসছে, সে এসছে 17 বছর বা 18 বছরের সরকারের বিপরীতে একটি দীর্ঘ নৈরাজ্য, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সোশ্যাল অর্ডারে যে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খলার বিপরীতে একটি ফ্যাসিবাদী সরকারের গণ অভ্যুত্থানে বিদায় হওয়ার পরে মানুষের প্রত্যাশার ভোটে বিএনপিকে ক্ষমতায় এসছে। তাহলে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক বেশি এবং অনেক বড়। এই প্রত্যাশার মধ্যে আপনি আজকে যে বিদ্যুতের কথা বলছেন, গ্যাসের কথা বলছেন, পানির কথা বলছেন, জ্বালানি সংকটের কথা বলছেন, এই সবগুলো কিন্তু অনেক পুরনো সমস্যা। আবার এই সমস্যাগুলো যেমন পুরনো ছিল, এই সমস্যাগুলো পূরণের আকাঙ্ক্ষাও মানুষের মধ্যে দীর্ঘদিন থেকে আসছে। বহুদিন ধরে মানুষ রান্নায় গ্যাস পায় না, আমাদের উৎপাদন গ্যাসের জন্য ব্যাহত হচ্ছে, জ্বালানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা করতে গিয়ে দেখা গেল যে সেই ফ্যাসিস্ট আমলে তারা প্রাইভেট সেক্টরে জ্বালানিকে দিতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সাগররণী হত্যাকাণ্ড, সামিট, আজকেও দেখলাম এসালম, অনেক গৌরবের সবচেয়ে ব্যয়বহুল ডিজেল প্লান্টের মধ্যে সরকার গিয়েছিল। দেশের অর্থনৈতিক ক্ষতির এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলারের যে অপচয় তারা ওই সরকার করেছিল। এই সরকারকে কিন্তু একটা বড় জিনিস মোকাবেলা করতে হচ্ছে শুরুতে, সেটা হচ্ছে তাদেরকে একটা অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়তে হচ্ছে। সব কিছুর পিছনে তো টাকা লাগে, ব্যাংকের দুর্বৃত্তায়ন, মানে সমস্ত জায়গাগুলো তো খালি করে দিয়ে গেছে। মানে আপনি দেখেন যে ব্যাংকগুলোকে পিএলসি মানে প্রাইভেট লিমিটেড করার মানে টাকা, ব্যাংকগুলোকে টাকা, জামানতকারীদের টাকা মারার অধিকার আইনগত দেওয়া হয়েছিল। অর্থাৎ পাবলিককে নিঃস্ব করার সমস্ত ব্যাপারগুলো বিগত সরকারের আমলে সম্পন্ন করা হয়েছিল। এরকম একটা শূন্য কলসির মধ্যে সরকারকে জনগণের আস্থা নিয়ে নির্বাচিত হতে হয়েছে। সুতরাং সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করতে যান, তাহলে সরকারের যে অর্থনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করেছে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য যে, যেমন কৃষি কার্ড, তারপরে যে গতকালকে আমরা কাগজে দেখলাম যে বেসরকারি শিক্ষকদের, এমপিওভুক্ত শিক্ষকদের যে দীর্ঘদিনে পাওনা, এই টাকাগুলো গত সরকার মেরে দিয়েছিল, মেরে দিয়ে তাদের এই টাকাগুলো তাদের অন্য খাতে নিয়ে গেছিল, সেখানেও কিন্তু সরকার দিয়েছে। অর্থাৎ সরকারের একটা অর্থনৈতিক উন্নয়নের বা মানুষের যে আর্থিক নিরাপত্তা বলয় তৈরি করার যে প্রবণতা, মানুষকে স্বস্তি দেওয়ার যে, সেটা সরকার বৈশ্বিকের প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই এই কাজটা করছেন। এটা করলেই কিন্তু এটার একটা জিনিস হলো, এই দুর্বৃত্তায়নটা যেমন একদিনে দেখা যায় না, এই ডেভেলপমেন্টটাও একদিনে দেখা যায় না। যে পদক্ষেপটা আজকে নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপটা কালকেই তার ফলাফল বাজারে আসবে, সে কথা কিন্তু মনে করার কোনো কারণ নেই। তবে এর ফলটা আসবে। কৃষকের ঘরে টাকা গেলে, শিক্ষকের ঘরে টাকা গেলে, যারা চাকরিজীবী, কর্মজীবী মানুষ, তাদের ঘরে পয়সা গেলে পয়সাটা বাজারে আসবে। এইভাবে রোটেশনের মাধ্যমে বাজারে একটা অর্থনৈতিক অবস্থা তৈরি হতে পারে। কিন্তু সেদিক থেকে তো আমরা যেটা মনে করি, আমাদের কাছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একটি সরকারের অর্জন এবং বর্জন, অর্থাৎ জনগণের সাথে তার সীমারেখার মূল সীমান্তটা কোথায়? মূল সীমান্তটা হচ্ছে আস্থা। আমরা বিগত সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দেখি, তার বড় অভিযোগ হলো যে ওই সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হয়েছিল। এই অনাস্থা কেন তৈরি হয়েছিল? এই অনাস্থা তৈরি একটা বড় কারণ হলো সামগ্রিকভাবে জনজীবনের নিরাপত্তাহীনতা। মানুষের জীবনের যে নিরাপত্তা, অর্থাৎ চলাফেরার নিরাপত্তা, কথা বলার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, নাগরিক অধিকার, সমস্ত লোক ক্ষমতায় থাকবে না, কিন্তু সমস্ত লোক নিরাপদে থাকতে চায়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এখন নির্বাচিত সরকারের অধীনে মানুষের এই স্বস্তির জায়গাটা ফিরে আসছে, আস্থার জায়গাটা ফিরে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে আস্থাটা ফিরিয়ে আনা হলো সরকারের প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে সেই জায়গাটাতে ফিরিয়ে আনতে গেলে আমরা যেমন কথা বলতেছি, সংবাদপত্র বেরোচ্ছে, সাধারণভাবে কথা বলার যে আগের যে দুঃশাসন, সেটি এখন নাই, এটা একটা পজিটিভ দিক। কিন্তু সামাজিক জীবনে কিন্তু যে নিরাপত্তার কথাটা আমরা বলি, সেই নিরাপত্তাটা সেই জায়গায় এখনও রেস্টোর করা যায় নাই। সেটার কিন্তু বড় একটা কারণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার ব্যর্থতা। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বটা পালন করার কথা ছিল, জনজীবনের নিরাপত্তা ফিরে, বিশেষ করে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এবং অন্যান্য ক্ষেত্রে মানুষের যে নিরাপত্তাহীনতার অবস্থা, সেই ক্ষেত্রে সরকারের সফলতার ভাগটা কাঙ্ক্ষিত, জনগণের কাঙ্ক্ষিত মাত্রায় নেই। কেন নাই তার অবশ্য অনেক কারণ আছে, এটা নিয়ে হয়তো আলোচনাও হয়, ব্যাখ্যা হয়, কারণ বিগত আমলের পুলিশ বাহিনী অন্যান্য, কিন্তু আমি সেইভাবে দেখতে চাই না। আমি যেভাবে দেখতে, কিন্তু পুলিশের তো শর্টেজ আছে, যে যারা ওই সময় নিয়োগ পেয়েছিল পালিয়ে গেছে, অনেককে নানান অপরাধের কারণে। এই কারণে কিন্তু এর আরও কতগুলো কারণ আছে। যেমন আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার তৈরি হয়েছিল, তাদের একটা বড় কাজ ছিল এই নিরাপত্তা বিধানের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, কিন্তু তারা কিন্তু সেই কাজটা করে যেতে পারেনি। তারা করে যেতে না পারার একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু এখন, কারণ ওইটা বিড়াল যদি প্রথম রাত্রে আপনি না মারেন, আর যখন সেই বিপ্লবী সরকার, সেই গণঅভ্যুত্থানকারী সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু অন্যরা তটস্থ ছিল। আজকে সেই তটস্থ ভাবটা নাই। এই যে তটস্থ ভাবটা না থাকায় কেন সরকারের বিরুদ্ধে একটা অনাস্থা ভাব তৈরির জন্য তারা সহায়তা, এরা এখন মিলে গেছে। আপনি বাসে চলেন, রাস্তায় চলেন, যেখানেই চলেন, ওই লোকগুলো কিন্তু, যেমন আপনি অবাক বিস্ময় লাগবে যে মেট্রো রেলের মতো জায়গাতেও কিন্তু যারা টিকিট করে তাদের মধ্যে এজিটেশন দেখা যাচ্ছে। এরা কারা? এরা নিশ্চয়ই একটা বিশেষ মহল থেকে প্রভোগ করছে। তো এই জিনিসগুলো কিন্তু সামাজিকভাবে বিশৃঙ্খলা তৈরির জন্য যে মেকানিজমগুলো বিগত সরকারের আমলে তারা প্রয়োগ করেছিল, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করছে। এটার মূল কারণ হচ্ছে এখনই কি সরকার, আপনি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলোতে নজর দেওয়া দরকার, আরো আগে নজর দেওয়া দরকার ছিল। কারণ এইখানে কিন্তু আমি মনে করি না যে লোক নাই। কারণ আপনি দেখেন যে 8ই আগস্ট পরবর্তী যে দেশে তো কোনো সরকার ছিল না, রাস্তাঘাটে বাচ্চারা নিয়ন্ত্রণ করছে, কোনো দুর্ঘটনা তো ঘটে নাই, কোনো অঘটন তো ওই অর্থে বড় করে কিছু তো ঘটে না। আপনি খুঁজে পাবেন বড় ডাকাতি করছে। মবের একটা প্রসঙ্গ ছিল, মবের প্রসঙ্গটা ছাড়া আপনি শহরে আর সারা দেশে এমন কোনো ঘটনার নজির পাবেন না যেগুলো জনজীবনে অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। তাহলে কথাটা কি? তাহলে ওই কাজগুলো যারা করেছে তারা হয়তো ছাত্র ছেলেপান, কিন্তু ওই লেভেলের লোক তো সমাজে আছে যারা এই কাজটা করতে পারে। আমরা ওই যে কনভেনশনাল বা ট্রেডিশনাল ধরে নিয়েছি যে এক্স অফিসার ছাড়া এই কাজটা করবে, ব্যাপারটা তা না। আসলে এখানে নিউ থিঙ্কিংয়ের সুযোগ আছে। অর্থাৎ ভালো মানুষদেরকে রিপ্লেস করা এই আইন শৃঙ্খলার জন্য খুবই জরুরি। এটা কিভাবে করবেন এর জন্য আপনার দুটোই উদাহরণ আমার সরকার, আমি আগেও বলেছি এখনও বলি, জিয়া রহমান সব তো করেছেন। 72 থেকে 75-এর যে নৈরাজ্য, রক্ষী বাহিনী থেকে শুরু করে সারা দেশে মানুষের সন্ত্রাস উনি দমন করেছেন না? উনি মানুষের জীবনে শান্তির এবং স্বস্তির বার্তা দিয়েছেন না? এবং বেগম জিয়ার আমলে আজকে র্যাব নিয়ে কথা বলতেছেন। বেগম জিয়ার আমলে যখন র্যাব তৈরি করা হয় তখন একটা সাংঘাতিক বিশৃঙ্খলা পরিস্থিতিকে এসির নিয়ন্ত্রণ থেকে ম্যাডামের নিয়ন্ত্রণ করেছেন না? জনজীবনের শান্তি বিধান করেছেন। কত পার্সেন্ট পারা যাবে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে। কখনই জিরো টলারেন্স, জিরো পজিটিভ নিয়ে আসা যায় না, কিন্তু একটা সাধারণ পর্যায়ে তো নিয়ে আসা খুবই স্বাভাবিক। এবং এই কাজগুলোকে যারা ব্যত্যয় সৃষ্টি করে তাদেরকে কিন্তু চিহ্নিত করা সরকারের প্রায়োরিটি ভূমিকার মধ্যে থাকা জরুরি। সমস্যা রিভিউ করতে গেলে আপনাকে এই কথাটা বলতে হবে যে আস্থা, অর্থাৎ সরকারের সাথে জনগণের যে আস্থার সেতুটা, অর্থাৎ যে অনাস্থার কারণে স্বৈরাচারকে বিদায় করতে হয়েছে, ফেসিবাদের কারণে, অনাস্থার কারণে, দুর্বৃত্তায়নের কারণে, চাঁদাবাজির কারণে, মানুষের জীবন নিরাপত্তাহীনতার কারণে, সেইটা হচ্ছে অনাস্থার সূত্র। অনাস্থার সূত্রতে যদি আপনি আঘাত আনতে না পারেন বা এটা যদি আপনি ভাঙতে না পারেন, তাহলে উন্নয়নগুলো গিয়া কাজে লাগে না। যেমন আমার কোন বিদ্যুতের কথা বলছি, পানির কথা বলছি, এটা তো আজকের সমস্যা না, কিন্তু এটা সমাধান করতে হবে। সমাধানের তো রাস্তা আছে, নাই তা সে কথা ঠিক না। সবাই মিলে বসে এগুলো, প্রধানমন্ত্রী বলেছেনও সবাই মিলে বসে আমরা সমাধান করব। তাহলে সমাধানের জায়গাটাকে খোঁজার জন্যই কিন্তু একটা ঐক্যের দরকার। এটা রাজনৈতিক ঐক্য না। আজকে যারা মনে করেন সরকারের বিরোধিতা করতেছেন, অনেকে মনে করেন যে ফেসিবাদের ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, ভাষাও তাই, কিন্তু কথাটা কিন্তু সেটা না। কথা হচ্ছে তারা মনে করতেন যে সরকারের বিরোধিতা হলে জনপ্রিয়, ব্যাপারটা তা না। ব্যাপারটা কিন্তু হচ্ছে এই যে সরকারের বিরোধিতা করার পরিবর্তে যদি জনগণের স্বার্থে তারা সরকারের সাথে মৌলিক বিষয়ে ঐক্য করেন, তাহলেই তারা জনপ্রিয় হবেন। কারণ মানুষ সমস্যার সমাধান চায়, সমস্যা নিয়ে কথা বলতে চায়। আমাদের দেশে কিন্তু আছে, আমাদের দেশে সাধারণত আমরা দেখি যারা বিরোধী দলে থাকে বা সরকার বিরোধী পক্ষ থাকে, তারা সবসময় সরকার কোথায় খুদ ধরা, কোথায় তাকে আরও ছোটো জিনিসকে আরও একটু বড় করে দেখানোর প্রবণতা, যে সরকার যাতে একটু বেকায়দায় পড়ে তারা যাতে সেখানে একটু সুবিধা আদায় করতে পারে, বিরোধীরা থাকে। আপনি যে ঐক্যের কথা বলছেন যে মৌলিক বিষয়গুলোতে থাকা দরকার, কিন্তু সেটাকে আমাদের দেশের প্রেক্ষাপটে বাস্তবতায় সম্ভব। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী আমরা যে, বা 5 আগস্টের সময় আমরা যে দেখলাম বিভিন্ন দলের মধ্যে বিএনপি সহ জামাত বা বিরোধী দল যারাই আছে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসেছিল, কিন্তু সরকার গঠনের পরে, নির্বাচনের পরে আমরা সেটা আর দেখতে পাচ্ছি না। কেন? আপনার এটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি। আমরা ধরেই নিছি যে বিরোধী দলের কাজে ওয়ার্কআউট করা। আসলে যে সূত্র থেকে আমরা বিরোধী দলকে ওয়ার্কআউটের কথা বলছি, আমরা কিন্তু ভাবছি না যে দেশটা এখন সেই জায়গায় নাই। আপনাকে কিন্তু একটা কথা বুঝতে হবে একটা সহজভাবেই, যে আপনার কিন্তু পিছু হটার কোনো রাস্তা নাই। আপনার সামনের দরজা খোলা, অর্থাৎ সামনের দরজাটা হচ্ছে জাতি গঠনের। জাতি গঠনের ক্ষেত্রে আপনাকে কিন্তু পিছনে একটা বড় থ্রেট হচ্ছে ফ্যাসিবাদ, বড় থ্রেট হচ্ছে আধিপত্যবাদ, বড় থ্রেট হচ্ছে আপনার প্রতিবেশী ভারতের আগ্রাসন। তো এই শক্তিগুলোর বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয়, তাহলে আভ্যন্তরীণভাবে গণতন্ত্রায়নের লড়াইটাই করতে হবে।
আভ্যন্তরীণ গণতন্ত্রের লড়াই অর্থ এই নয় যে আপনি হটাও মাটাও ঘাটাও মারো এই কথা বলে সরকার ফালাও, ব্যাপারটা তা না। প্রতিটি সরকারকেই তার উন্নয়নের সাথে তার ত্রুটি ধরতে হবে, সরকারি কাজে কোথায় ত্রুটি আছে সেটাকে সংশোধন করতে হবে জনগণের স্বার্থে। এটাকে জনগণের বিপদে ফেলার জন্য না। সরকার কোনো দেবতা না, ফেরেশতা না, সরকার তো আমাদের মতো মানুষরাই চালায়। সুতরাং তারা ত্রুটির ঊর্ধ্বে না, মানুষ হিসেবে তো সবাই ত্রুটির বন্ধু। সেই ত্রুটি ধরে সেখানে ঐক্য করতে হবে। আর এটা রাজনীতি, আমি যদি মনে করি জামাত ইসলাম যদি মনে করে বিএনপির সাথে তার রাজনৈতিক মতপার্থক্য সেটা থাকবে, রাজনীতির মাঠে তো কেউ নিয়ন্ত্রণ করতেছে না। এনসিপি যদি মনে করে বিএনপির সাথে তার রাজনীতি, সেটা তো জনগণের ডিসাইড করে দিয়েছে। জনগণ কত পার্সেন্ট বিএনপিকে পছন্দ করে, কত পার্সেন্ট জামাতকে পছন্দ করে, কত পার্সেন্ট এনসিপিকে পছন্দ করে, কত পার্সেন্ট অন্যদের পছন্দ, সেটা তো জনগণ ভোটের মাধ্যমে বলেই দিয়েছে তাদের মতটা। এখন আপনি যদি সেই মতের বিরুদ্ধে মনে করেন যে জনগণের কথা ঠিক না, আমার কথা ঠিক, তাহলে তো ওই ভোটের আর কোনো, সুতরাং ওই কথা জনগণের কথাটাকে মেনে নিয়ে আপনাকে আপনার স্বার্থ রক্ষার জন্যই প্রমাণ করতে হবে যে আপনি দেশের সাথে জনগণকে আস্থায় আনতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই 6 মাসের দায়িত্বটা শুধুমাত্র সরকারের নয়, এই 6 মাস বিরোধী দলেরও, এই 6 মাস এনসিপিরও, এই 6 মাস জামাতেরও। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু সরকারের মূল্যায়ন করলে হবে না, আপনি কি দেখেন, আপনি এই 6 মাসের মধ্যে যদি আলোচনা করেন, আপনি দেখেন সামাজিক নৈরাজ্যের কথা যদি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যে ব্যভিচার, নারী কেলেঙ্কারি, এটা কি এক্সপেক্টেড? এটা তো কাঙ্ক্ষিত না। আপনি শুধু যে বিদ্যুৎ জ্বালানি বলছেন না, ব্যক্তিগত জীবনের খবরগুলো দেখেন, গত যে সমস্ত খবর বেরোচ্ছে, আমরা এগুলো আলোচনা করতে চাই না। এগুলো কি জনগণ আশা করছে যে একজন সংসদ সদস্যের নারী কেলেঙ্কারি নিয়ে সারা বিশ্ব চাউর হবে? এটা কি সম্মানজনক? সম্মানজনক নয় তো। তাহলে এই অসম্মানের দায়িত্বটা জাতীয় সংসদে এমন একটা সংসদ নিল যে সংসদ হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে বিজয়ী হয়েছে। তাহলে মানুষ যারা ভোট দিয়েছে তারা কি একজন বাজে লোককে ভোট দিয়েছে? তাহলে আপনি তো আপনার আমানত রক্ষা করেন নাই। এটাও এই সমাজের মূল্যায়ন যে আপনি ব্যক্তি চরিত্রে হঠাৎ 6 মাসে কি ঘটলো, অর্থাৎ আপনি বলছেন সামষ্টিকের পাশাপাশি সামগ্রিকভাবে তো দেখতে হবে। অর্জন বা বর্জন বা করণীয় বা বর্জনীয় যাই আমরা বলি, এটা তো কোনো একক বিষয় নয়। সংসদ মানে সংসদ, এখানে আপনি বিএনপির সংসদ না জামাতের সংসদ না এনসিপির সংসদ, ব্যাপারটা তো তা না। সংসদ আমরা আলোচনা করছি 6 মাস বয়সে একটি সরকার। সরকার মানে শুধুমাত্র যারা সরকার গঠন করেছে তারা তো নয়। যদি শুধুমাত্র তারা হয়তো তার অন্যদের কোনো, আপনার সরকার তো অনেক সংসদীয় কমিটি করেছে যেখানে বিরোধী দলের নেতারা সেখানে আসছেন এবং তারা সরকারের মধ্যে রয়েছেন। ভূমিকার ক্ষেত্রে কোথাও না কোথাও পার্থক্য তো আছেই। যারা চেয়ারে থাকে তাদের সাথে যারা পাশের চেয়ারে বসে, আপনার ভূমিকা আর আমার ভূমিকা এই অনুষ্ঠানে এক না। আপনি সঞ্চালন করতেছেন, আমি কথা বলতেছি। এখন আমি যদি মনে করি আমি আপনি নয় কেন, আপনি আমি নয় কেন, এটা তো হবে না। যে যার অবস্থানে থেকেই কিন্তু যুদ্ধটা করতে হবে এবং আপনাকে দেখতে হবে পার্সপেক্টিভটা হচ্ছে দেশটা কাদের, দেশটা কি ফেসিবাদের না দেশটা গণতন্ত্রের। যদি দেশটা গণতান্ত্রিক মানুষের হয়, যদি দেশটা দেশপ্রেমিকদের হয়, তাহলে ওই দেশপ্রেমিকতার সাথে যারা যুক্ত থাকবেন তারাই বিজয়ী হবেন। এইখানে অন্য কোনো ব্যত্যয় সৃষ্টি করা বা দেয়াল তৈরি করার অর্থ হচ্ছে ফেসিবাদের পক্ষে কাজ করা এবং সেটাই হচ্ছে আজকে বিবেচ্য বিষয়। আপনি কি ফেসিবাদের পক্ষে, আপনি দেখেন আমরা কিন্তু এবছর 5ই আগস্ট উদযাপন করলাম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে। আমি ওই প্রসঙ্গে আসবো, তার আগে আবার একটু 6 মাস প্রসঙ্গে আসতে চাই, যেটি আমার দেশ শিরোনাম করছে যে জ্বালানি আইন শৃঙ্খলায় প্ল্যান ভালো উদ্যোগ। তো ভালো উদ্যোগ কি তারা বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী যে একটা পরিবর্তনের বার্তা দিতে পেরেছেন, অর্থাৎ তার কাজকর্ম, তার আচার আচরণ, তার চলাফেরা সব কিছু মিলেই একটা পরিবর্তনের বার্তা দিতে পেরেছেন। এছাড়া সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, পরিবেশ, ক্রীড়া, নাগরিক সেবায় একটা মানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু এই যে আইন শৃঙ্খলা কেমন জ্বালানি, এবং এটা কিন্তু মানুষের দৈনন্দিন সমস্যা। আপনি দেখতে পাচ্ছেন যে জ্বালানিদের সংকট, এটি ধরেন আপনি যদি সবসময় বলতেই থাকেন যে পূর্বের যে সরকার ছিল তাদের নেওয়া গৃহীত পদক্ষেপের কারণে এটা সমাধান করা সম্ভব হচ্ছে না। তো এই জায়গাটা যদি একটু মেলানোর চেষ্টা করেন আসলে আর কতদিন, মানে কারণ যে সরকার থাকে মানুষ তো তার দিকেই তাকিয়ে থাকে। এখানে আপনি দেখেন একটা কথা হচ্ছে যে এটা একটা মুখস্থ কথা। যেমন বর্ষায় যখন রাজধানী ডুবে আমরা শুনি মন্ত্রীদের বলতে আগামী বর্ষায় সমস্যা হবে না, এখন তো পানি 3 দিনে চলে যায়, 2 মিনিটে চলে যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। কেন হয় না? অর্থাৎ আমরা যারা এই পানি সরানোর ব্যবস্থা করছি তারা এটা বুঝি না, আসলে বুঝলে এটা হয় না। আপনি যে কথাটা বলছেন যে গ্যাসের সমস্যা, একটা হলো আমরা কিছুদিন আপনি কয়েক বছর আগেও যদি দেখেন তাহলে বলতে যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, তাহলে সেই গ্যাসটা গেল কোথায়? আর এখন যে সংকটের কথা বলতেছি এই সংকটের পিছনে দেখবেন আওয়ামী লীগ আমাদের একটা কথা ছিল যে এই গ্যাসের যিনি দায়িত্বে ছিলেন
তিনি নিজে এলএনজির ইম্পোর্টার না মালিক না কী সব কথাবার্তা তখন ছিল। সরকার বলছে গ্যাস কূপ খনন করা হয়নি। গ্যাস কূপ খনন নিয়েই যদি প্রসঙ্গ থাকে, আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা ব্যবস্থার মধ্যেই তো একটি আপৎকালীন আর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এখন আমাদের যে সংকট, এটা হচ্ছে আপৎকালীন সংকট। আমি যদি ধরেই নিই সরকারের কথা থেকেই, যদি এই কথাকেই মানেই যে 2 বছর এই সংকট লাগবে, তাহলে 2 বছর মেয়াদে আমার একটা পরিকল্পনা থাকতে হবে। 2 বছর কি মানুষ মারা যাবে? 2 বছর পরে এই 2 বছর পর্যন্ত মানুষ খাবে না, মানুষ রাস্তায় থাকবে। আপনি বলতে চাচ্ছেন জাতিসংঘ পরিষ্কার করতে হবে যে এই পরিকল্পনা নিচ্ছে এবং এইভাবে আপৎকালীন আমার এই 2 বছরের জন্য সরকার কি পরিকল্পনা গ্রহণ করেছে, এবং সেই পরিকল্পনা যদি একা না হয় তাহলে সকলকে বসে ঠিক করতে হবে যে সেই পরিকল্পনা কী নিতে পারি। হ্যাঁ, ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, এইসব প্রসঙ্গ আছে, কিন্তু এইসব যুদ্ধের মধ্যে ইউক্রেনে তো লোকজন গ্যাসের জন্য ক্রাইসিস করতেছে না, ইরানের লোকজন তো গ্যাসের জন্য ক্রাইসিস করতেছে না, বার্মার লোক তো গ্যাসের জন্য ক্রাইসিস করতেছে না, ভারতের লোক। আমি কেন করি? তাহলে আমার কোথাও ত্রুটি আছে, আমার ব্যবস্থাপনার মধ্যে কোথাও একটা ত্রুটি আছে, সেই ত্রুটিটা উল্লেখ করে সেইখান থেকে আমার সমাধানের রাস্তাটা বের করতে হবে। আমি শুধু বললাম কিছু করণীয় নাই, তা কিছু করণীয় না থাকলে তো আরও প্রশ্ন আসবে, তাহলে তো আর সরকারেরও পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। মানুষ তো পরিবর্তন করে ভালোর জন্য। আমি খাবো বলেই তো কাজ করি। আমি যদি দিন শেষে ভাতই না খেতে পারলাম তাহলে আর কাজ করে তো আবার করলাম না। সুতরাং ওই কথাটা আমি মনে করি না যে এটা উনি যিনি কথা বলেছেন তিনি আগেও এর দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার কথাটাকে আমি যথাযথ যৌক্তিক মনে করি না। এইটা সরকারের একটা দায়িত্বশীল পদে থেকে মন্ত্রী পর্যায়ে না, এটা সঙ্গত নয়। পদে থেকে এই ধরনের কথা মানুষকে হতাশার দিয়ে 2 বছরের সময় না, এটা সরকারের সেখানে কোনো পরিকল্পনা না দেওয়া, আসার কথা না শুনিয়ে, তাহলে এইটাকে কিভাবে মূল্যায়ন করতে? এই না, এটা এই অনাকাঙ্ক্ষিত বক্তব্য। ওনার বক্তব্য বলা উচিত ছিল যে 2 বছর আমাদের গ্যাস উত্তোলন করা হয় নাই, 2 বছর এইটা উত্তোলন করতে সময় লাগবে, 2 বছরের মধ্যে আমরা এই পদক্ষেপ গ্রহণ করতেছি। জনগণকে নিশ্চিত কিছু উন্নতি হয়েছে, রিপোর্টগুলো তো বলছে কিছু উন্নতি হয়েছে, কিন্তু এই উন্নতিটা শাস্তি। কারণ গ্যাসটা থাকলে উৎপাদন থাকতেছে না, খাওয়া দাওয়ার গৃহস্থলীর পাশেও উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন যদি ব্যাহত হয় তারপর রেমিটেন্স ব্যাহত হবে। আমার তো এমনিই তো টাকা নেই সরকারের কাছে তো টাকা নাই, এই কথা বলার নতুন করে বলার, কারণ কত কোটি কোটি টাকা সরকার ম্যানেজ করতে পারবে? এ তো সরকার তো আর আকাশ থেকে আসে নাই, তাই তো টাকা আনতে হবে, তাহলে টাকা আনতে হলে ধার করতে হবে, সেই ধারটা পরিশোধ করতে হবে। এটা খুব সহজ ব্যাপার, টাকা তো কেউ আকাশ থেকে পাবে না। সুতরাং টাকার জন্যই কিন্তু তাকে এই জ্বালানি সংকটটার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে, যাতে করে এটা সলভ করা যায়। এই যে আমরা দেখি যে বিশেষ করে কিছু উদ্যোগের মধ্যে এরকম কি সম্ভব যে যেমন যানবাহন আমরা বিভিন্ন প্রাইভেট যারা দেখি যে কনভার্সন, সিএনজিতে কনভার্সন করা, তো সাময়িক পরিত্রাণের জন্য জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য এই কনভার্সন আপাতত বন্ধ করা যায় কিনা, বা এই ধরনের পদক্ষেপ সরকার নিতে পারে কিনা? যার প্রাইভেট গাড়ি আছে সে তার টাকা আছে, সে তো তেলেও চালাতে পারে। পারে, তখন তাকে তেল দিতে হবে, তেল আনতে হবে। মানে কোথাও না কোথাও তো আপনাকে জ্বালানি সোলারে যদি আপনি না যান, আপনি যদি সোলার সিস্টেমের মধ্যে ঢুকতে না পারেন, তাহলে তো আপনাকে জ্বালানির কোনো না কোনো খাতের প্রতি, যেমন আমি ইসরায়েলে দেখলাম, ভারতে দেখলাম যে তারা হাইড্রোজেন ট্রেন বাইর করছে। আচ্ছা, হাইড্রোজেন ট্রেন এবং গতিসম্পন্ন, অর্থাৎ হাইড্রোজেন ট্রেন ব্যবহার করা মানে হলো তাকে জ্বালানি নির্ভরতা সে কমিয়ে দিয়েছে। এখন আপনি যদি জ্বালানি নির্ভরতা কমাতে চান, তাহলে তো আপনাকে প্রত্যেকটা সেক্টরে সেই জিনিসগুলো বের করতে হবে যে কোথায় কোথায়। সেটাও তো রাতারাতি কোনো ব্যাপার না। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো দেশে থাকলে সেই প্রযুক্তি আনতে হবে, যে অমুক দেশটা কীভাবে চলতেছে সেই মডেল আপনাকে আনতে হবে। আপনি এখানে বসে যে পুরনো মডেলে পুরনো কথার মধ্যে যদি থাকেন, আর ওই না বলার জন্য সরকারের না শোনার জন্য জনগণ প্রস্তুত না। সরকারের কাছে জনগণের প্রত্যাশা হলো হ্যাঁ শোনার জন্য, যে আমার কাছে নাই, আমাকে কি করতে হবে, কি দিলে আমি পাবো। আপনি দাম বাড়াই দিলেন, রেট বাড়াই দিলেন, আপনি সব কিছু পরে বললেন যে আমার কিছু নাই, এই কথা বলার জন্য সরকারের দরকার নাই। সেটা আর আপনি তো ওই সমস্যার সমাধানের জন্য ওখানে বসছেন, ওই জন্যই বসছেন। আপনার কাজটাই এটা, যে রাষ্ট্রকে অর্ডারে আনা, একটা ডিসঅর্ডার থেকে অর্ডারে আনা, নাই বিদ্যুৎকে হ্যাঁ বিদ্যুতে পরিণত করা, নাই গ্যাসকে হ্যাঁ গ্যাসে পরিণত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো করার জন্যই দ্যাট ইজ চেয়ার, এবং এই জন্যই আপনি সংসদ সদস্য। এই প্রসঙ্গে একটু বলি, আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি যে সরকারের পরিবর্তনের কথা শুনছি, যেমন মন্ত্রী পরিষদে বা অন্যান্য জায়গায়। তো এখন আপনার দৃষ্টিতে কী মনে হয় যে 6 মাস পরে যে মন্ত্রিসভাটি গঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, এবং গণমাধ্যমে যে খবরগুলো আসছে যে পরিবর্তনের কথা আসছে, এটা কতটুকু যৌক্তিক বা এটা আসলে আদৌ দরকার আছে কিনা? আবার অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন যে 2-3টা করে মন্ত্রণালয় দেওয়া আছে, কাজের অথচ সরকার তার মতো করে একটা প্ল্যান করে বা তার মতো করে একটা শখ করে সরকার চালানোর চেষ্টা করছে। রিভিউটা তো একটা চলমান প্রক্রিয়া।
আপনি ক্লাস 1-এ ভর্তি হইলে সেখানে ক্লাস 10-এ উঠবেন, এটাই তো জন্য ভর্তি হন। এটা রিভিউ, অর্থাৎ সরকারের যে রিভিউ করা, রিভিউর কথা বিভিন্ন কাগজেও বলছে, হয়তো সরকারও সেটা করছে। সরকার রিভিউর মধ্যে অনেকগুলো জিনিস পড়তে পারে, অনেকগুলো বার্নিং ইস্যু আছে যেগুলোকে দেখতে পারেন। আর কর্মদক্ষতা তো সরকার যাদেরকে দিয়েছেন তারা যে বিবেচনায় দিয়েছেন সেই বিবেচনা সর্বক্ষেত্রে ঠিক নাও থাকতে পারে, আবার সেই বিবেচনার ক্ষেত্রে অন্তরাও থাকতে পারে। একাধিক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এরকম একটা কথা বাংলায় চালু আছে। আবার একথাও চালু আছে যে আপনার পরামর্শ করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হয়। সুতরাং আপনাকে বুঝতে হবে যে লোকগুলোকে আপনি সমন্বয় করতে চাচ্ছেন সেই লোকগুলো দক্ষ কিনা। এখানে মূল বিষয়টা হচ্ছে দক্ষতা। দক্ষতাটা তো আপনার অন্য কোনো ব্যারোমিটার দিয়ে বোঝা যায় না, এটা কাজ করলেই আপনি বুঝতে পারবেন যে লোকটা কি দক্ষ না অদক্ষ। দক্ষতা দরকার। আমাদের মন্ত্রিসভার মধ্যে একটা ল্যাকিং কিন্তু শুরু থেকেই এই প্রশ্নটা উঠছে, সেটা অনেকে বয়স দিয়ে করেছেন। আমি বয়সকে আলোচনায় আনতে চাই না, কারণ বয়স কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে দক্ষতা। দক্ষতা অর্জন করার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা এবং দক্ষতার বিবেচনা করলে এই কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু যারা গতানুগতিক ফরম্যাট মনে করছেন, রাষ্ট্রটা এখন গতানুগতিক ফরম্যাটে নাই। আমরা গণঅভ্যুত্থানকে অন্য যে কোনো বিবেচনায় দেখি, একটা বড় বিবেচনা হলো এই গণঅভ্যুত্থানের মধ্যে কিন্তু মানুষের মধ্যে একটা সর্বশ্রেণীর, একটা স্কুল বাচ্চা থেকে শুরু করে গৃহকর্মী, ভিখারি, ফকির, সকল লোক রাস্তায় ছিল। তাই তাদের মধ্যে যে পরিবর্তনটা আসছে, সরকারের মধ্যে সেই পরিবর্তনের ধারণ ক্ষমতাটা যদি না আসে, অর্থাৎ সেটা যদি তার অনুভবে না আনেন, তাহলে কিন্তু ওই গতানুগতিক যে ফরম্যাট, ওই ফরম্যাটের ফলাফলও গতানুগতিক। ইভেন আপনি যে পরিবর্তনের কথা বলছেন, প্রধানমন্ত্রী নিজের মধ্যেও তো সেই পরিবর্তন উনি সেটা ধারণ করছেন দৈনন্দিন কার্যক্রমে, কিন্তু তার প্রতিচ্ছবিকে আমরা অন্যদের মাঝে সেভাবে দেখছি কিনা। সর্বত্র না, কোথাও কোথাও হয়তো তার ব্যত্যয় ঘটতেছে। একেবারেই বলা যাবে না যে কেউ এটা মানছেন না, সে কথা যেমন ঠিক না, কেউ এটা বুঝছেন না, সে কথাও ঠিক না। অনেকেই এটা বুঝছেন, এটা বোঝা যায় তাদের কথাবার্তা। যেমন আপনি কতগুলা, আপনার পুরো বাংলাদেশের সেক্টর ওয়াইজ যদি আপনি আলোচনা করতে চান, তাহলে আপনার কাছে বিরোধ আসবে কটা সেক্টরে, খুব বেশি না। আর এই 2-4টা কথা, এগুলাকে তো আর বড় জিনিস। যেমন ধরেন এই যে প্রধানমন্ত্রী শিক্ষকদের টাকা দিলেন, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা আছে না? শিক্ষা মন্ত্রণালয়ের তো ভূমিকা আছে, শিক্ষা মন্ত্রণালয়কে সাথে নিয়েই তো তিনি করেছেন। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাচিভমেন্ট। আপনি যে কৃষকদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলতেছেন, এটা আমাদের সমাজ কল্যাণ পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ না? তারা কাজ করছে। তা আমাদের পরিকল্পনা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে না? তা কাজ হচ্ছে না। কত কোনো ইস্যু কখনো কখনো বার্নিং হয়ে আসে। যেমন আমাদের কাছে এখন গ্যাস আসছে, পানি আসছে, এটা আমাদের নিত্যদিনের ব্যাপার। এই জায়গাগুলোতে সরকারকে দক্ষ লোক এবং কিভাবে সলভ করতে হবে সেটা সমন্বিত পরিকল্পনা করলেই আপনি দেখবেন যে সরকারের অন্য যে সমস্যাগুলোকে আমরা হিসাবে দেখি, তাহলে ওই শত্রুর চোখ আর এদিকে যাবে না। আর এটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু মোকাবেলা করছেন একটা বড় শক্তিকে, এবং পাশে কিন্তু প্রতিবেশী কিন্তু সবসময় আপনার পিছনে লেগে আছে যাতে আপনি ফেল করেন। আমরা ওই প্রসঙ্গে আসবো। আবার 6 মাস প্রসঙ্গের যে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি বিগত দিনে দুর্নীতি, টাকা পাচার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে ছিল। অর্থনৈতিক সেক্টর, ব্যাংক সেক্টর একদম খালি করে ফেলে। সেই জায়গাগুলো থেকে এই সরকারের সফলতা কতটুকু বলবেন? যেমন দুর্নীতির কথা যদি বলি, টাকা পাচারের প্রসঙ্গ যদি আনি, সেখানে টাকা পাচারের তো নতুন করে কোনো খবর শোনা যায় নাই। না, উদ্ধারের একটা বড় ধরনের সফলতা আছে সেটা না। সরকার বিভিন্ন যারা ঋণ খেলাপি, অন্যান্য ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। এখানে আপনাকে দুটো জিনিস হলো, একটা হলো যদি আপনি খুব নির্মমভাবে দেখেন, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আর তার প্রতিষ্ঠানে এক না। যেমন আমি আগেও একটা কথা বলেছিলাম, এখানেও সে কথা বলে, যেমন আমেরিকাতে দেখেন, আমেরিকাতে 2টা বড় রাজনৈতিক দল, তো 2টা বড় রাজনৈতিক দলের ব্যবসায়ী সমর্থক আছে না? ভারতে টাটা, বিড়লা, গোয়েঙ্কা। শেষ দিকে আমি এই যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে সরকারকে যে জিনিসটা, সেটা হচ্ছে যে দুর্নীতিটাকে বন্ধ করতে হবে। না, আগের থেকে তো কমছে, এটা কমছে। আপনি তো এখন তো এই ধরনের খবর দেখেন না। উদ্ধারের পাটটা যাই থাক, কিন্তু সরকারের দিক থেকে তো এই ডেভেলপমেন্টটা আছে যে এই সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো এখনো চাউর হয় নাই। আরেকটি প্রসঙ্গে একটু আসতেছি, যেটা আপনি বারবার বলার চেষ্টা করেন, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, যে পার্শ্ববর্তী দেশের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে, সেটি গতকালকে পররাষ্ট্রমন্ত্রী থেকে একটা ব্রিফিং করা হচ্ছে মুখপাত্র। তিনি বলেছেন যে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া দরকার প্রধানমন্ত্রী ভারত সফরের জন্য। তো এই বিষয়ে যদি একটু বলেন সবশেষ। হ্যাঁ, আমি মনে করি অনুকূল পরিবেশ সম্পর্কে নানা আলোচনা না থাকলেও একটা কথা খুব পরিষ্কার। কথা হচ্ছে যে আপনি কাগজগুলোতে দেখলাম যে প্রধানমন্ত্রীর সফরের তারিখটা 21শে আগস্ট। আমার কাছে কিন্তু এটা ওই ভারতের কিছু কাগজ, হ্যাঁ, আমি ওই আমাদের তো সরকার তো কিছু বলেই নাই, কিন্তু আমার কাছে একটা খুব খটকা লেগেছে যে 21শে আগস্ট কেন।
এটা এমন একটা তারিখ যেই তারিখটাতে আওয়ামী লীগ একটা দিন পালন করে, এবং যেই মামলায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে একসময় শেখ হাসিনা আসামি করেছিল সেই তারিখটা 21শে আগস্ট। তাহলে 21শে আগস্টের তারিখ নির্ধারণ, আর সেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ থেকে সেখানকার সাজাপ্রাপ্ত অপরাধীদের, গুরুতর সাজাপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনাকে সম্পর্কে ভারতের স্ট্যান্ড কি এটাই পরিষ্কার না। সে কি গ্রেপ্তার, সে কি মুক্ত, সে কি স্বাধীনভাবে চলে না তার মুভমেন্ট, এই ব্যাপারে কিন্তু তাদের কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। তাহলে একটি দেশের গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরকে আশ্রয় প্রদানকারীদের দেশে প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে যাওয়া এবং তাকে সফর করতে যাওয়ার ব্যাপারটা আমি অন্য কোনো উদ্দেশ্য এর পিছনে খুঁজি না, কিন্তু আমি এটা তো খুঁজতে পারি যে এটা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে খুব সহজ না এবং সরলীকরণ করা যাবে না। তো সেই সরলীকরণ সম্পর্ক যদি না থাকে তাহলে তারা আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, একটি গণতান্ত্রিক সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী সেখানে যাবেন, তাহলে তো তাদের তো গণতান্ত্রিক আচরণতা থাকতে হবে। এই ঘটনা বাংলাদেশে ঘটলে কী করতো? আজকে যদি নরেন্দ্র মোদী গণ অভ্যুত্থানে হয়ে উৎক্ষিপ্ত হয়ে যদি বাংলাদেশে এসে আশ্রয় নিত এবং ভারত সরকার কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতো? নিশ্চয়ই করতো না। বলতো যে আমাদের মোদীকে ফেরত দেন, আমাদের জনগণের বিরুদ্ধে শক্তি তাকে, মানে উদাহরণ হিসাবে বলছি। তো সুতরাং এটা তো একটা নর্মালি যে কোনো কারণেই হোক সেখানে সরকার যে কথাটা বলছে, অনেক দিন থেকে তো সরকার বলছে যে এই অভিযুক্ত এবং এদেরকে তারা পুশিং করে সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢুকাচ্ছে, আর বাংলাদেশের অভিযুক্ত ব্যক্তিদেরকে তারা ফেরত দেওয়ার ব্যাপারে অনীহা করছে নানান। এই জিনিসগুলো তো তাদের সদিচ্ছা এবং গণতান্ত্রিকতার পার্ট না, মেলে না। একটি সহজ দৃষ্টি হলো যে এটি হচ্ছে অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। তাহলে একটি গণতান্ত্রিক সরকার একটা অগণতান্ত্রিক সরকারের সাথে তো সমান তালে চলতে পারবে না। তো যে কথাটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং ফরেন মিনিস্টার বলেছেন যে সমান মাত্রায় হতে হবে, সম্পর্কটা যদি সমমাত্রায় না, মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে না হয় তাহলে তো হবে না। এখানে তারা যে আচরণ করতে চাচ্ছে, যা আচরণ করে সেটা সমমর্যাদায় করতেছে না, তারা তাদের মতো করে করতেছে। ধন্যবাদ আব্দুল রাউফ ঠাকুর। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।